আজ ইরফান সন্ধ্যার পরপরই বাসায় চলে আসছে। এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। আজ আর কফির কথা বলেনি সে, তবুও বেলি নিজ থেকেই কফি করে আনে। বেলির হাতে কফি দেখে ইরফান বেশ অবাক হয়। আমি তো কফি চাই নাই, আমিই বানালাম। ওহ, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন, শরীর খারাপ নাকি? না, আজ একটু কাজ আছে তাই। ও, কয়েকজন লোক আসবে একটু পর। কে, রান্না করা লাগবে নাকি? না না, তেমন কিছু না, তুমি এই রুমেই থাকো। না, এখানে না, আমি আমার রুমেই যাই। ওই রুমেই কাজ আছে। এক কাজ করো, গেস্ট রুমে চলে যাও। আচ্ছা। বেলি সাধারণত বাহিরের লোকদের সামনে যায় না। এইসব ব্যাপারে সে একটু সচেতন, যার তার সামনে যেতে অনিচ্ছা তার। তাই ইরফানও জোর করে না। কিছুক্ষণ পরই দরজায় কলিং বেল পড়ে, আর বেলিও তাড়াতাড়ি ভেতরে চলে যায়। ইরফান নিজে গিয়ে দরজা খুলে। আসলে আসার সময় ইরফান ফার্নিচারের দোকান থেকে কিছু ফার্নিচার কিনে রেখেছিল। তারা এসেছে সেট করার জন্য। বেলির রুমটা বড় বাড়ি খালি ছিল। বেলির জন্য ইরফান তেমনভাবে কিছুই করেনি কখনো, তাই আজ সব কিনে এনেছে। লোকদের সাথে ইরফানও সাহায্য করেছে, সাথে মিনুও ছিল। ইরফান মিনুর অনেক কাছের মানুষ এখন, একদম নিজের বোনের মতোই কথা বলে মিনুর সাথে সে। মিনু যথেষ্ট সম্মান দেয়, তবে বকাঝকা করে ইরফানের আড়ালে। প্রায় ঘন্টা খানেক বাদে লোকজন চলে যায়। মিনু তখন ইরফানকে বলে, ভাই একেবারে ভালো কাম করছেন, এখন ঘরটা পুরা লাগে। সুন্দর হয়েছে? হ, অনেক পছন্দ হয়েছে আমার। বেলির হবে কি না জানি না। হেতির কি ভালো লাগে, হেতির আবার পছন্দ। কেন, কি হয়েছে? আজ যাও কতক্ষণ ছোট ভাবির লাই আফসোস করছে। আমি বুঝি না সতীনের লাই এত কয়েলজা পুরে কিনতে সেতির। ওইটা তো একসার বদমাইশ মাতারি, ওইটার লাই অন্তর ফিরে লাভ আছে কোনো? মিনুর মুখে আসলেই লাগাম নেই। কার সামনে দাঁড়িয়ে কি বলে তার ঠিক নেই। ইরফান মিনুর দিকে চেয়েই আছে, আর অথচ মিনু বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। খবিস মাতারি একটা, শয়তান না বেডি। এক অক্ত নামাজ কালাম তো পড়েই না, শয়তানের মতো চলাফেরা করে। এ ডাল্লাই কিসের মায়া মহব্বত? উষ্ঠা 100টা মারলে কি হয় ওইডারে? মিনুর কথাগুলো চুপচাপ শোনার পর ইরফান গলা ঝাড়া দেয়। হুম মিনু। যে ভাই, আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই কার সামনে দাঁড়িয়ে কী সব বলিস? এই এতক্ষণে মিনুর হুঁশ আসে সে কার সামনে কি বলছিল। পেছন থেকে ফিরে জিহ্বায় কামড় দিয়ে নিজেকে 100 গালাগাল দেয় সে। চুপ করে থাকে। ইরফানও বুঝতে পারে যে রুবিকে মিনু একদম পছন্দ করে না। তাই আবারও মিনুকে ডেকে বলে, রুবিকে যেহেতু তোর এত অপছন্দ, তাহলে তুই তো আমাকেও দেখতে পারিস না, তাই না? হ ভাই হ, আপনিও খবিস কম আছিলেন না। এখন কেমতে ভালো হয়েছেন আল্লাহ পাকি জানে। আপনি আমার বেলি ভাবিরে কম ফিটার নাই। আপনি ওই শয়তানের লগে থাইকা শয়তান হয়ে গেছিলেন। ইরফান চোখ বড় বড় করে মিনুর দিকে তাকিয়ে আছে। মিনু সত্যিটাই বলেছে, আর তার সবার সামনেই। কিন্তু বেচারি এক্সাইটমেন্টে সব গুলিয়ে ফেলেছে। তাই ইরফানের সামনে ইরফানকেই যা তা বলে দিছে। ইরফান মিনুর কথা কানে নেয়নি, পরে কথা ঘুরিয়ে দিয়েছে। এছাড়া আর কম করার তার বিরুদ্ধে মিনুর বলা কথাগুলো তেতো হলেও সত্যি ছিল, যার জন্য সে আর বেশি কিছু বলেনি। কিছুক্ষণ পর বেলি নিজের রুমে আসে। সে নিজের রুমকে চিনতেই যেন পারে না। ওই রুম থেকে বোঝা যাচ্ছিল যে বাসায় কিছু একটা আনা হয়েছে, কিন্তু লোক থাকায় দেখতে পারেনি সে। এখন বুঝতে পারছে যে এই সব আনা হয়েছে। হাঁ করে তাকিয়ে নিজের রুম দেখছিল বেলি। বেশ খানিকটা সিম্পলের মাঝে অনেক সুন্দর একটা খাট আছে, সাথে অন্যান্য ফার্নিচার তার রুমে। এরপর বেলি ইরফানের দিকে তাকায়। এত কিসের জন্য? আমার বউয়ের জন্য। কেন, কোনো সমস্যা? ইরফানের মুখ থেকে বউ শব্দটা বেলির বুকের ঠিক মাঝখানে গিয়ে লাগে। বউ ডাকটা এত সুন্দর লাগলো শুনতে যে বারবার শুনতে মন চাইছিল বেলির, কিন্তু নিজেকে দমিয়ে রেখে আবার বলা শুরু করে সে। এত টাকা খরচ করার কি দরকার ছিল? এ রুমে যা ছিল তাতেই হতো আমার। হ্যাঁ, কত হতো বোঝা গেছে। একটা খাট আর একটা আলনায় অনেক কিছুই হয়। এত দামি জিনিস দিয়ে কী করব যদি মানুষটাই আমার না হয়?
মানুষটা তোমার কাছে আছে, খুঁজে দেখতে হবে শুধু। ইরফানের হাতের ছোঁয়াটা বড্ড বেশি আদরের ছিল। মায়া ভরা দুই নয়নে তাকিয়ে আছে বেলি ইরফানের দিকে। এইভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে তো। ইরফানের এমন কথায় লজ্জায় চোখ নামিয়ে নেয় বেলি। তখন ইরফান তার একজোড়া হাত বেলির ঘাড়ের পেছন নিয়ে নিয়ে নেয়। বেলিকে আর একটু কাছে নিয়ে আসে সে। এভাবে চোখ সরালে আমার বুকের ভেতরটা কিন্তু বেলি ফুলকে আরও কাছে যাইবে। তখন আমি কি করব? আমায় থামাবে কে তখন? বেলি আর সেখানে থাকতে পারেনি। ইরফানের কাছ থেকে ছুটে দৌড়ে বাহিরের রুমে চলে যায় সে। আর ইরফান সেখানেই দাঁড়িয়ে থাকে। বেলি আর সেখানে থাকতে পারেনি। ইরফানের কাছ থেকে ছুটে দৌড়ে বাহিরের রুমে চলে যায় সে। আর ইরফান সেখানেই দাঁড়িয়ে থাকে। একটা জিনিস হঠাৎ তার মাইন্ডে আসে। কিছুর একটা স্মেল নাকে আসছে তার, অনেক গাঢ় একটা স্মেল। পরক্ষণে ইরফান নিজের হাত দুটো তার নাকের কাছে নেয়। হ্যাঁ, ইরফানের হাত থেকে আসছে স্মেলটা। কিন্তু এখন তো এই স্মেলটা ছিলই না। হঠাৎ কিভাবে এলো? ভাবতে ভাবতে মাথায় আসে সে শুধু বেলির কাঁধেই তার হাত দুটো রেখেছে। তাহলে কি স্মেলটা বেলির শরীর থেকে এসেছে? ভাবনার মাঝে মিনুর ডাক। ভাই তাড়াতাড়ি খাইতে আয়েন, কতক্ষণ বয়ে থাকুম। আসতেছি, যা তুই। মিনু খুব চঞ্চল, সব কিছুতেই তার তাড়াহুড়ো। সে যেন তাড়াহুড়ো না করলে কিছুই পারে না। ইরফান ঘড়িতে চেয়ে দেখে প্রায় 10:30 বাজতে চলল। হয়তো বেলি সব কিছু সার্ভ করেই মিনুকে পাঠিয়েছে। ইরফান আর দেরি না করে ডাইনিংয়ে চলে যায়। মিনু, যে ভাই, ভাই ডাকিস? আবার ভাইয়েরই বাড়িতে নিচে বসে খাচ্ছিস? বুঝবার পারলাম না ভাই। টেবিলে আয়, টেবিলে বসে খা। আমি কামের মানুষ, আমি টেবিলে কেমনে খাইতাম? কাজের মেয়ে শুধু বেলির সাথে বসেই খেতে পারে, আমার সাথে পারে না, তাই না? এবার বেলির বুঝতে পারে যে ইরফান কেন কোনোভাবে বুঝতে পেরেছে যে মেনু বেলির সাথে বসে খেয়েছিল। সেটার কথা এখানে তুলে দিয়েছে। পরে ইরফান আবারও বলে, নাকি তুইও তোর বেলি ভাবির মতো আমায় খারাপ ভাবিস যে আমার সাথে এক টেবিলে বসে খাওয়াটাও যায় না? কোনটারে? শুনেন। বেলির মুখের শুনেন শব্দটা ইরফানকে আটকে দেয়। হ্যাঁ বলো। বেলি তখন মাথা নিচু করেই বলে, আমার 2টা জিনিস চাই। কি জিনিস বলো? একটা সাদা শাড়ি আর একটা ফুলের মালা। মালাটা হতে হবে বেলি ফুলের। সেই মালাটা খোপায় দেব। বেলির চাওয়া জিনিসগুলো অনেকটা সস্তা মনে হচ্ছিল, কারণ একটা সাদা শাড়ি সর্বোচ্চ 1000 টাকা আর মালাটার দাম সর্বোচ্চ 50 কি 100 টাকা। বেলির চাওয়া জিনিসগুলোর নাম শুনে অবাক নয়নে বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। সাদা শাড়ি লাগবে? হ্যাঁ, সাদা রঙটা অনেক ভালো লাগে তাই। বেলি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় আর ইরফানের প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, সাদা মানে স্নিগ্ধতা, সাদা মানে পবিত্রতা, সাদা মানে কাফনের কাপড় যাতে মানুষ শেষায়িত হয়। মানে সাদা পরতে মন চায়। আপনি আমার জন্য সাদা শাড়ি আর মালা আনবেন, আর কিছু চাই না। আমি স্বর্ণ গয়না চাই না, এসবের প্রতি লোভ কিংবা মোহ নেই, শুধু এইটুকুনো চাই। দিবেন না বেলি ফুলকে একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা? রক্তে মাংসে গড়া এই বেলি ফুল যে শুধু ওইটুকুনি চায়। বেলির এমনভাবে চাওয়ার দিকে ইরফান একটু হলেও ভরকে যায়। এমন না যে সে এনে দিবে না, কিন্তু বেলির চাওয়া জিনিসগুলো একদম অদ্ভুত লাগছিল তার কাছে। কেমন যেন হচ্ছিল তার ভেতরে। বেলি কি বোঝাতে চাইছে কিংবা কি করতে চাইছে তার কিছুই সে এই মুহূর্তে বুঝতে পারছে না। এরই মাঝে বেলি তখন দূর আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, বেলি, একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা চাই, দিবেন না আমায়? বেলির চাওয়া জিনিসগুলো বড় অদ্ভুত লাগছিল ইরফানের কাছে। ইরফান ভেবেই পাচ্ছিল না বেলি কেন এইসব চেয়ে বসলো। আবার পরে ভাবে দেখে সবারই তো পছন্দের রং সাদা, হয়তো বেলির পছন্দের রঙও সাদা। আর নিজের নাম বেলি, তাই হয়তো ফুলের মাঝে বেলি ফুলটাই তার বেশি পছন্দের। কিন্তু পরক্ষণে তার আবার মন অন্য কিছু ভাবতে থাকে। বেলির কাছে যাওয়াটা, বেলিকে খুব কাছ থেকে ছোঁয়া, বেলির চুপচাপ থাকাটা বড্ড বেশি টানে। এ যেন এক ধরনের অন্যরকম টান। বেলির মায়া ভরা চাহনিটি তাকে বারবার ঘায়েল করে দিচ্ছে। মন চায় বেলিকে ঘিরে থাকতে সারাক্ষণ। ইরফানের সারা রাত কেটে যায় বেলিকে ভেবে ভেবে। হঠাৎ করে কোথা থেকে একটা মোবাইলের আওয়াজ বেলির কানে আসতে থাকে।
রুমের এদিক সেদিক বেলি তার নজর ঘোরায়, কিন্তু কোথাও মোবাইল দেখতে পায় না সে। তাই মোবাইল খুঁজতে ড্রয়িং রুমে যায় সে। বেলি চারদিকে চোখ ঘোরাচ্ছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। মিনুও মোবাইলের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে চলে আসে। ভাবি, মোবাইলের আওয়াজ আইছে কইতে? বুঝতেছি না তো। ভাইয়া কি মোবাইল রেখে গেছে নাকি? কি জানি, হতেও পারে, কিন্তু মোবাইলটাই তো দেখছি না। ও ভাবি, বলো। মোবাইলের আওয়াজ দেখি আপনি রুমে থেকে আইতে। কি বলছো? ভাবি, কান পাতেন, তাইলেই বুঝবার পারবেন। মিনুর কথায় কিছুক্ষণ চুপ থাকার পর বেলি বুঝতে পারে মোবাইলের আওয়াজ তার ঘর থেকেই আসছে। তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে যায় সে। মিনুও তার পিছন পিছন যায়। সেখানে আশেপাশে তাকানোর পর ড্রেসিং টেবিলে এক কোণায় সাদা কাগজে মোড়া একটা ছোট প্যাকেট দেখতে পায় তারা। ভাবি, এটার থেকে আওয়াজ আইতাছে, খুইলা দেখেন তো। বেলি তখন কাগজে মোড়ানো প্যাকেটটা খুলে, আর খুলেই চরমভাবে অবাক হয় সে, সাথে মিনু। একটা মোবাইল, আর যার ফোন বাজছে তার নামটাও সেভ করা আছে। বেলি মোবাইলের স্ক্রিনে ইরফান নামটা অতি সহজেই ধরে ফেলে। ও মা ঘুমা, ভাইয়ের মোবাইল এই দিকে থুইয়া গেছে। কিন্তু বেলি জানে এটা ইরফানের মোবাইল না। সে ইরফানের মোবাইল দেখেছে, আর এই মোবাইলটা ইরফানের মোবাইল না, এটা একদম নতুন। বেলি মিনুকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। তখন দরজাটা হালকা টেনে দিয়ে সে মোবাইলটা রিসিভ করে। বেলির পড়াশোনা যদিও কম, কিন্তু সে একেবারেই মূর্খ নয় যে ফোন রিসিভ করতে পারবে না। আর ইংলিশ মোটামুটি যা পারে তা যথেষ্ট তার জন্যে। তাই ইরফানের নামটা ধরতে তার সময় বেশি লাগেনি। মোবাইলে তখনও রিং হচ্ছে। বেলি ফোন রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে খুঁজে পেয়েছো? হ্যাঁ, এজন্যই আমি বারবার ফোন দিচ্ছিলাম, যাতে আওয়াজ পেয়ে অন্তত খুঁজে পাও ফোনটা। পাইছি, কিন্তু এটা কার ফোন? আর এই রুমে এইভাবে রেখে গেছেন যে? ফোনটা তোমার জন্য, গতকাল রাতেই কিনেছিলাম, আজ দিলাম। সব কিছু সেভ করা আছে। এখন যখন ইচ্ছে তোমার মায়ের সাথে কথা বলতে পারবে। এটা আমার ফোন? হ্যাঁ। আমার রুমে এসে আমার সাথে দেখা না করে চলে গেলেন যে? ওইটা তো তোমার রুম। যেদিন থেকে ওইটা আমাদের রুম হবে, সেদিন থেকে আমি তোমার সামনে থেকেই বিদায় নেব। ইরফানের কথার ধাঁচ বুঝতে বেলি সময় লাগেনি। সে বুঝে যায় ইরফান কি বোঝাতে চেয়েছে তাকে। তবে বেলি আর সেই কথা না বাড়িয়ে ইরফানকে আবারও সাদা শাড়ি আর বেলি ফুলের মালার কথা মনে করিয়ে দেয়। আজকে আসার সময় নিয়ে আসবেন তো? কি? সাদা শাড়ি আর বেলি ফুলের মালা? আচ্ছা, নিয়ে আসবো। কি করেন এখন? এই তো ক্যাবিনেই বসে আছি। ও, আমায় এত ভালোবাসো, অথচ কাছে আসতে দাও না কেন বেলি? ইরফানের কথায় বেলি একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে লাইন কেটে দেয়। ইরফান বুঝে যায় তার কথার জন্য বেলি লাইন কেটে দিয়েছে। ইরফান আবারও ফোন দেয়। এইবারও ফোন রিসিভ করে না। ফোন কেটে দিয়ে কি হলো? কিছু না। বেলি ফুলকে ভালোবাসার মাঝে আলাদা মজা আছে। এর কারণ কি জানো? কি? বেলির ঘ্রাণে মাতাল হয়ে গিয়ে সেই মাতালের মাঝে নিজেকে বিলীন করে তোমায় আঁকড়ে ধরে নিজের শরীরের ছাপ ফেলে দেব। এর মাঝে অন্যরকম মজা আছে কিন্তু। এবার বেলির লজ্জা আরও দ্বিগুণ বেড়ে যায়। এসব কঠিন শব্দ আমি বুঝি না। আল্লাহ হাফেজ, এটা বলে লাইন কেটে দেয় বেলি। ইরফানের রোমান্টিক কথাগুলো তার উপর প্রভাব ফেলে দিচ্ছিল, তাই সে লাইন কেটে দেয়। আর অন্যদিকে বেলির কথা ভেবেই ইরফান মুচকি হাসি দেয়। সারাদিন পরে সন্ধ্যার কিছুক্ষণ পর ইরফান বাসায় আসে। এখনও সে আলাদা রুমেই থাকে। বেলির কাছে যেতে অনেক ইচ্ছে করে তার, কিন্তু বেলি রেসপন্স করে না, তাই আর যেতে ততটা ভালো লাগে না। অফিস থেকে আসার সময় বেলির জন্য সাদা শাড়ি কিনে আনে ইরফান। সেই শাড়িটা দিতেই কেবল বেলির রুমে যায় সে। বেলি, জি। এই নাও তোমার শাড়ি। আর মালা? সেটা কাল এনে দেব। ও। বেলি ইরফানের সামনেই শাড়ির প্যাকেটটা ড্রয়ারে রেখে দেয়। খুলে দেখলে না? ওহ, তার দরকার পড়বে না। তোমার নাও পছন্দ হতে পারে। আপনি এনেছেন তো, শাড়িটা বেশ সুন্দরই হবে। কাল শাড়িটা পরবে? কাল? হ্যাঁ, কাল বিকেলে তোমায় নিয়ে বের হব। কিন্তু বেলি যে ভেবেছিল শাড়িটা আজকে পরবে সে, আর এখন ইরফান চাইছে কাল পরতে। বেলিও না ভেবে বলে দিয়েছে, আচ্ছা কাল পরব। বের হওয়ার আগে তোমার বেলি ফুলের মালা পেয়ে যাবে তুমি। আচ্ছা। ইরফান বের হতে নিলে বেলি আবার ডেকে দেয় তাকে। কোথায় যান? রুমে চেঞ্জ করব। এখানেই করে নেন। জামা কাপড় ওই রুমে। জামা কাপড় সব এখানেই রাখা আছে। মানে? মানে আজ থেকে এটা আমাদের রুম। এটা বলে বেলি রুম থেকে বের হতে নেয়।
আর অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। তারপর একদম নিজের কাছে নিয়ে আসে সে বেলিকে, নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বেলিকে ইরফান। বেলিকে তখন অনেকটা পুতুলের মতো লাগছিল। মাথায় ওড়নাটা 2 প্যাচ করে পরা তার। এদিকে তাকাও, আমার দিকে। ইরফানের কথায় মাথা তুলে তাকায় বেলি। ইরফানকে বেশ সুন্দর লাগছিল, একদম সুদর্শন পুরুষের মতো। বেলির চোখে ঘোর লেগে যায়। বেলির চোখের ভাষার মাঝে হারিয়ে যায় ইরফানের দৃষ্টি। নীরবতা ভেঙে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বেলিকে, প্রশ্ন করে, আমাদের রুম মানে? হ্যাঁ, এটা আজ থেকে আমাদের রুম। এই রুমে আজ থেকে আমি আর আপনি একসাথে থাকব। ভেবে বলছো তো? হ্যাঁ। সহ্য করতে পারবে তো? কি? আমার ভালোবাসার যন্ত্রণাগুলো সহ্য করতে পারবে? আপনার মারের যন্ত্রণাগুলো সহ্য করে গেলাম তো, এখন না হয় এই যন্ত্রণাটাও সহ্য করে দেখি। এই যন্ত্রণার ব্যথা আরও প্রখর। ভেবে দেখো আরেকবার। ভাবা শেষ, এখন শুধু কি ধরা দেবার পালা। বেলির কথা ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায় মনে হচ্ছিল। ইরফানের মাথায় তখন অন্য কিছুই আসেনি। বেলির 2 গালে ইরফান তার 2 হাত দিয়ে ধরে বেলির আরও কাছে চলে যায়। ঠিক তখনই বেলি আবার সেই ঘ্রাণটা পায়, যা ইরফানের শার্ট থেকে আসছিল। ঘ্রাণটার মাদকতা এতই তীব্র ছিল যে বেলি ভেতরে সব নিংড়ে নড়বড়ে করে দিচ্ছে। বেলির চিকন ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাওয়া ইরফান তখন যেন সব কিছু ভুলে গেছে। দুজোড়া ঠোঁটের মাঝে হয়তো সর্বোচ্চ 1 ইঞ্চি ফারাক ছিল। আর ঠিক তখনই, ভাবি, ও ভাবি, আজ কি রুমের ভিতরেই থাকবেন নি? মা গো মা, ভাইয়ের লাই কফি বানাইতেন না? মিনুর এমন চিল্লানিতে বেলি আর ইরফান ভাইয়ের উভয়ের হুঁশ আসে। বেলি তখনই ইরফান থেকে একটু সরে আসে। আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি কফি বানিয়ে আনছি। ভয়ে দূরে সরে যাচ্ছ? ওহ, ভালোবাসার মাঝে আরও শক্ত করে আঁকড়ে ধরার জন্য এই সরে যাওয়া। আর হ্যাঁ, পারফিউমের ঘ্রাণটা অনেক সুন্দর, অনেক বেশিই সুন্দর। বেলি এইটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইরফান তখন সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে দেয়। ভীষণ প্রেম পাচ্ছে রে বেলি, ভীষণ প্রেম পাচ্ছে আমার। প্রেম করতে ইচ্ছে হয় তোর সাথে। বেলি ফুলের সাথে নতুন প্রেমের অধ্যায়টা এবার না হয় হয়ে যাক। তুমি লুডোও খেলতে পারো? না পারার কি আছে, পারি তো। তাহলে আমার সাথে এক গেম খেলো। আচ্ছা, আগে ডিল ফাইনাল হোক। কিসের ডিল? আমি যদি জিতে যাই তুমি কি কি করবা, আর তুমি জিতে গেলে আমি কি করব? এইগুলো সব ভাওতাবাজি। কি না মানে, এসব করার কি দরকার আছে বলেই বলছি। আচ্ছা বলেন তাহলে। ওকে, যদি আমি জিতে যাই তাহলে তুমি গুনে গুনে 15টা চুমা দিবে আমাকে। ইরফানের মুখ থেকে এই কথা শুনে বেলির প্রাণ যায় যায় অবস্থা। এটা সে কি বলল? এসব কি আদৌ সম্ভব? কী সব বলেন আন্দাজে? হ্যাঁ, আমি খেলবো না। আমি কিন্তু নাও জিততে পারি। পরে দিয়ে বেলি আবার ভাবে, হ্যাঁ, সে তো নাও জিততে পারে। সে একাই যে জিতবে এর গ্যারান্টি আছে? বেলির ভাবনার মাঝে ইরফান আবারও ডাক দেয় তাকে। এই যে, কী ভাবেন? কিছু না। তো রাজি কিনা তাই বলো। আচ্ছা রাজি। আর আমি জিতলে তোমায় জিততে দিলে তো? গুনগুন করে। কি বলেন? কাচুমুচু করে। না মানে, তুমি জিতলে আমায় ভালোবেসে জড়িয়ে ধরবা, ব্যাস, একই তো হলো। কি? এই যে জিতলেও আমার লাভ, আর না, আর আমি জিতলেও আমার লাভ? এই যে জিতলেও আপনার লাভ, আর আমি জিতলেও আমার লস। এটা লস পাইলা কই? শুরু করেন। ইরফান আর বেলি খেলতে বসে যায়। কেন জানি প্রথম শুরুতেই ইরফানের 2 ছক্কা পড়ে, আর তারপর ছক্কার উপর ছক্কা, তার উপর ছক্কা, তার উপর ছক্কা। আর ইরফান ইচ্ছে করে বেলি বেচারির সব গুটি কেটে দিচ্ছে। বহু কষ্ট করে পুরো ঘর ঘুরে যেই পাকাবে তখনই কেটে দেয়। রাগে দুঃখে বেলির চোখে পানি চলে এসে গেছে। বারবার গুটি কেটে দিচ্ছে, আর সহ্য করতে পারেনি। দুম করে এক ধমক দিয়ে ওঠে ইরফানকে। খেলবো না। কেন? আপনার সাথে কোনো জন্মের শত্রুতা? এইভাবে গুটিগুলো কাটতেছেন তো সামনে পড়লে কাটবো না, তাই বলে এইভাবে? আপনি 3টা গুটি পাকিয়ে ফেলেছেন, আর আমার এখনও 2টা গুটি কাঁচা। এইসব কি? এইসব কি? তো তোমার ছক্কা না পড়লে আমি কি করব? খেলবো না আমি। আরে কি আজব! আচ্ছা, আর কাটবো না, কথা দিলাম। এখন আর কথা দিয়ে কি হবে? সব গুটি কেটে রেখে দিয়েছেন। বাপরে বাপ! নিমজ্জিত বেলি ফুল হঠাৎ ফাল মেরে উঠল কেন? এই ফারের কথায় বেলি আবার চুপ হয়ে যায়। মাথা নিচু করে বেলি মনে মনেই বলা শুরু করে,
রাগের চোটে ওনার সাথে এইভাবে চেঁচিয়ে ওঠার মানে কি হলো? ইস, কি ভাববে উনি? তারপর কিছুক্ষণ নীরবতার মাঝেই খেলা চলতে থাকে, আর তারপর খেলার সমাপ্তি হয়ে যায়। বেচারি বেলিটা তিনটা গুটি গু- তিনটা গুটিয়ে গেম হেরে যায় ইরফানের সাথে। ইরফান জিতে গিয়ে রাজ্য জয় করে হাসি দেয়, আর বেলির ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। বেলি উঠে যেতে নিলে ইরফান তার হাতটা ধরে ফেলে, তারপর টান মেরে নিজের কাছে বসিয়ে দেয়। কিছু বলবেন? আমার 15টা চুমু বাকি রয়ে গেছে তো। আপনি ইচ্ছা করে এইভাবে আমার গুটিগুলা কেটেছেন। খেলার কথা বাদ দেন, খেলার আগে যে ডিল হয়েছে তা পূরণ করার ব্যবস্থা করো। আপনি 2 নাম্বারই করেছেন। মিনু আপনার থেকে অনেক ভালো খেলে, তো এখন এখন কি চুমা মিনুকে দিবা? ধুর ছাড়েন, আমার 15টা চুমু দিয়ে যাও, আমিও ছেড়ে দিই। বেলি কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এই দিক দিয়ে ইরফানের ডিলেও সে রাজি হয়েছিল। এখন কথা যখন দিয়েছে রাখতে তো হবেই। কিন্তু বেলির চোখে মুখে সংকোচ আভা দেখা দিয়েছে। ইরফান বেলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। লজ্জায় মেয়েটা তাকাতে পারছে না। ইরফান বারবার বেলির চোখ মুখের দিকে তাকাচ্ছে। এইবার ইরফান বেলির একদম কাছে চলে যায়। বেলির মাথা থেকে 2 প্যাচ ওড়না খুলে দেয় সে। ইরফান তার ওড়না খোলার সময় ভেতরে তার ঝড় বয়ে যাচ্ছিল। গলা থেকে কলিজা অবধি তার সবটা শুকিয়ে যাচ্ছে। বেলির কিছুই বলে নাই সে। ইরফান বেলির শরীর থেকে পুরো ওড়নাটা সরিয়ে নেয়। ইরফান তখন আরও কাছে চলে আসে বেলির। বেলির চুলের খোপার কাঁটাটা ইরফান খুলে দেয়। লম্বা চুলগুলো তখন খাটে গিয়ে পড়ে। ইরফান যেন ঘোরে আছে, আর তার ঘোরের মাঝে আটকাতে চাচ্ছে বেলির ঘোরের বাঁধন। বেলির বাম গালে তার ডান হাত রেখে বেলির মুখ নিজের মুখ বরাবর রাখে ইরফান। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তাকাবা না? তখন বেলি মুখ বন্ধ করে শান্ত নয়নে ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি রাখে। ইরফানের চোখ জোড়া কেমন যেন লাল হয়ে আছে, আর চোখের মাঝ বরাবর হালকা পানি চিক চিক করছে। ইরফান বেলির কানের কাছে এসে ফিসফিসিয়ে বলতে শুরু করব। কি হলো? এই প্রথম কিছু চেয়েছি তোমার কাছে আমি, দিবে না? এমত অবস্থায় বেলি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ইরফানের চাওয়ার মাঝে নোংরামিপনাটা ছিল না। সহবত রেখে সে তার চাওয়া জিনিসটা উপস্থাপন করেছে। এখন শুধু বেলির এক ধাপ এগোনোর পালা। বেলি তখন সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে ইরফানের কাছে এগিয়ে যায়। বেলি তার আর ইরফানের চোখের দিকে তাকাতে পারেনি। নিজের চোখ বন্ধ করে প্রথম চুমুটা ইরফানের কপালে বসায় বেলির ঠোঁটের আলতো স্পর্শে ইরফানের পুরো শরীর নড়ে ওঠে। কপাল থেকে বেলির ঠোঁট তখন ইরফানের গাল বরাবর। ইরফানের ডান গালে আরেকটা চুমু দেয় সে। আর পারেনি সে, লজ্জায় এগোতে পারেনি সামনে। বেলি হুড়মুড়িয়ে উঠে যেতে নেয় নিলে ইরফান এবার পেছন থেকে জড়িয়ে ধরে বেলিকে। ইরফানের এরকম এক ঝটকায় উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরায়। সে অনেকটা ফ্রিজড হয়ে যায়। ইরফান বেলির মাঝে এক চিলতে ফারাক ছিল না তখন। বেলির কাঁধে নিজের থুতনি লাগিয়ে বেলির কানে কানে বলে, আরও 13টা বাকি আছে, কিন্তু রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। হুশ, আগে আমাকে দেওয়া কথার মান রাখো। এমন কেন করছেন? বললাম তো আমায় দেওয়া কথা রাখো। বেলির তখন পুরো শরীরটা অসাড় হয়ে যাচ্ছিল, আর পারছিল না সে। ইরফান ঠিকই বলেছিল সকালবেলা। আপনি ঠিকই বলেছেন, এর যন্ত্রণা মারের যন্ত্রণা থেকেও বেশি। ইরফান তখন আরও শক্ত করে ধরে বেলিকে। আর কোনো কথা হয়নি তাদের মাঝে। ইরফান বেলিকে তার দিকে ফিরিয়ে নেয়, তারপর কোলে তুলে নেয়। ইরফানের কোলে এই নিয়ে দ্বিতীয়বার চলল সে। হুশ, চুপ, কিছু বলো না। ইরফান বেলিকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় থাকা লুডুর ঘর সমেত গুটিগুলো নিচে ফেলে দেয় ইরফান। লাইট অফ করে দেয় সে। বেলি তখনও নিশ্চুপ দৃষ্টিতে দেখতে থাকে ইরফানকে। ইরফানও বেলির পাশে শুয়ে এক হাত দিয়ে নিজের মাথা ঠেকিয়ে বেলিকে দেখতে থাকে। বেলির গালগুলোকে আলতো করে ছুঁয়ে দেয় সে। ইরফানের ছোঁয়ায় বেলির পুরো শরীরটা শীতল হয়ে যায়। শরীরের লোমগুলো শিরশির করে করছে বেলির। বেলি তখন হুট করেই ইরফানকে প্রশ্ন করে বসে, পুরুষের ছোঁয়া কি এমনই হয়? বেলির এমন প্রশ্নে ইরফানের ঠোঁটের কোণে মুচকি হাসি আসে। এই ছোঁয়া অনেক মারাত্মক। এই ছোঁয়া একদম সোজা কলিজায় গিয়ে আঘাত করে। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে হয়তো। বন্ধ হওয়া তো সহজ না। আমায় ছুঁয়েন না। তাহলে ভালো থাকবে তো? জানি না। তাহলে আর একটু ছুঁয়ে দিই। ইরফান তার হাতটা বেলির গাল থেকে নামিয়ে বেলির গলায় নেয়। তখনই বেলির চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়।
ইরফান সেই পানি দেখে বেলির একদম কাছে এসে বেলির কপালে আলতো করে এক চুমু দিয়ে দেয়। ইরফান বেলির নাকের মাঝ বরাবর আরেকটা চুমু দেয়। ইরফান তখন বেলির হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো দিয়ে আঁকড়ে ধরে বেলিকে। বেলির মন তখন একটা কথাই বলছিল, সময়টা থেমে যাক, মুহূর্তটা থমকে যাক, আমার আর তার মাঝে ভালোবাসার বাঁধনটা এভাবেই আটকে থাক। অন্ধকার বন্ধ ঘরে দুটো মনের সুখের মিলন ঘটে এই রাতে। আজ রাতে পূর্ণিমার চাঁদটাও লজ্জায় তার চোখ জোড়া বন্ধ করে দেয়। দূরে ডাকতে থাকা ডাহুক পাখিটাও আজ একদম চুপচাপ, হয়তো তার মনেও জানান দিয়েছে যে আজ কিছু অপ্রকাশিত ভালোবাসার পূর্ণতা ঘটবে। বাহিরে হিমশীতল বাতাস বইছে, পরিবেশটা একদম নিস্তব্ধ। আজ না আছে বেলির মুখে কথা, না আছে ইরফানের মুখে কথা, শুধু আছে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর কিছু সুখের আর্তনাদ। দুজোড়া হাত যেন আজ মিলেমিশে একাকার। এ যেন এক স্বর্গীয় সুখ। পরদিন ভোরের দিকে বেলির ঘুম ভেঙে যায় নিজেকে ইরফানের সঙ্গে ল্যাপটানো অবস্থায়। আবিষ্কার তার কাল রাতে ঘটে যাওয়া সুখের মিলনটাই হয়তো আজকে ভোরের লেপ্টে থাকা সাক্ষী। ইরফানের শরীরের সাথে নিজের শরীরটা এইভাবে দেখে লজ্জায় শ্রেষ্ঠ চূড়ায় অবস্থান করছে বেলির মন। অবশেষে তাহলে সুখের মিলনটা হয়েই গেল। অপ্রকাশিত ভালোবাসাটা অবশেষে প্রকাশিত ভালোবাসার পবিত্রতার ডোরে বাঁধা পড়েই গেল। বেলি আস্তে করে ইরফানের পাশ থেকে উঠে যায়। ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নার পর্যবেক্ষণ করে বেলি। শরীরের কিছু কিছু অংশে যেমন ঘাড়ে, হাতে লাল হয়ে আছে। হঠাৎ করে বাম হাতের কবজায় নজর দেয় বেলি। সেখানে পুরো 4টা আঙুলের ছাপ পড়ে আছে, লাল হয়ে আছে হাতের কবজিটা। হাতটা দেখে অনায়াসে হেসে দেয় বেলি। চোখের পানিগুলো টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। চোখের এই পানিগুলো হয়তো বেলির সমস্ত কষ্টের সমাপ্তি সাক্ষী হয়ে আছে আজ। ঝর্ণা ছেড়ে নিজেকে ধুয়ে নেয় বেলি। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে শাওয়ার নেয় বেলি। অজু করে একেবারে বের হয়ে যায়। ইরফান তখনও ঘুমে কাতর। বেলি পশ্চিমমুখী হয়ে জায়নামাজে দাঁড়ায়। ফজর নামাজ আদায় করে আজ কোরআন কালিম নিয়ে বসে। ইরফানের ঘুমের যাতে ক্ষতি না হয় তাই গুনগুন করে আস্তে আস্তে কোরআন কারিমের পুরো এক পশায় শেষ করে মোনাজাত ধরে বেলি। এভাবে কেটে যায় একটি সপ্তাহ। ভালোবাসার মুহূর্তগুলো অনায়াসে অতিবাহিত হয়ে যায়। এই একটা সপ্তাহে বেলি তার না পাওয়া সুখগুলোকে নিজের করে নিয়েছে। ভালোবাসা নামক সোনার হরিণ আজ বেলির হাতের মুঠোয়। ইরফান যেন তার ভালোবাসার সবটুকু খনি ঢেলে দিয়েছে বেলির আঁচলে। ইরফান যেন তার ভালোবাসার সবটুকু খনি ঢেলে দিয়েছে বেলির আঁচলে। আজ বেলির আঁচল সম্পূর্ণ কণায় কণায় ভর্তি ভালোবাসায়। হ্যালো হ্যালো মিস্টার ইরফান, কেমন আছেন আপনি? ভালো আছি আমি। তুমি? আমি ভীষণ ভালো আছি। আপনি তো ভালো থাকবেনই। নতুন ছুটির গন্ধ গেছে নাকি? তাই খুব ভালো আছেন তাই না? মানে তা রাতে কয়বার হয়? রুপির কুরুচিপূর্ণ নোংরা কথাগুলো ইরফানের মেজাজ সহজেই খারাপ করে দেয়। ইরফানকে ইদানিং রাখতে দেখা যায় না খুব একটা। বাঘ যখন শান্ত থাকার পরে হিংস্র হয়ে ওঠে তখন সে আরও ভয়ঙ্কর হয়ে যায়। তখন ইরফানের সেই অবস্থা হয়েছে। ইরফান দেয়ালে নিজের হাতটা দিয়ে সজোরে একটা ঘুষি মারে। ওই তুমি কি বলতে চাও? বলতে চাচ্ছি যে এক বউ তো সরে গেছে, এখন অন্য মেয়ে মানুষের শরীর কেমন লাগে আর কয়বার রাতে, রাত দিন বিকাল সব সময় লাগে। শাট ইউর। তোমাকে এখন গালিগালাজও করা হয়, আমাকে এখন গালিগালাজও করা হয়। ওই তুই কি বলতে চাস? হ্যাঁ কি বলতে চাস? আমি কি পাড়ার মেয়ে নিয়ে রং তামাশা করি, নাকি পাড়ার মেয়ে মানুষ নিয়ে শুয়ে থাকি, নাকি আমার শরীরে এনার্জি ভরা থাকে যে সকাল বিকাল রাত শুয়ে থাকবো? তোকেও নিয়ে কি শুয়ে থাকতাম নাকি? খবরদার আমার সাথে কম্পেয়ার করবা না। তুই কোথাকার প্রাইম মিনিস্টার? শোন, আমার কাছে ওর যতটা দাম আছে তোর দাম ওর থেকে 1 আনাও নেই। হায় রে মেয়ে মানুষ! ওই মেয়ে আরও আমায় প্রতিদিন বলে তোকে ফিরিয়ে আনতে, আর তুই রাতের বেলা ফোন দিয়ে এত নোংরা ভাষায় ওর সম্পর্কে খারাপ কথা বলিস। ছি, তুই কি আসলেই মানুষ? ইরফান ফোনটা কেটে দিয়ে ফোন একদম বন্ধ করে দেয়। মেজাজ তার অনেক খারাপ হয়ে যায়। রবি এত বাজেভাবে কথা বলবে পারে আদৌ বুঝতে পারেনি সে ভেবেছিল হয়তো নিজের ভুল বুঝতে পেরে ফোন দিয়েছে। এখন দেখছে এইসবের সম্পূর্ণ উল্টা। একদিক থেকে ভালো হয়েছে,
ডিভোর্স হয়ে যাওয়াটাই উত্তম। রোজ রোজ অশান্তির থেকে ডিভোর্সই উত্তম। কে ফোন দিয়েছিল? ওই রুমে গেলেন দেখলাম। রবি ফোন দিয়েছে। রবির নামটা শুনে কলিজায় এক কামড় পড়ে বেলির। বেলির মন তখন সাথে সাথে এটাই বলে যে হয়তো এজন্যই সে তার সাথে কথা বলতেছে না। বেলি আবারও জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। তাহলে কি সে আবারও আমার থেকে দূরে সরে যাবে? আমায় আর ভালোবাসবে না? আমায় আর কত আর তার বুকে নেবে না? রবি আপু কি তবে আবার ফিরে আসবে? আমার কপাল কি তার থেকে পাওনা সুখ এতটুকুই ছিল? এই সব কথাগুলো ভাবতে গিয়ে বেলির গলা ধরে যায়, বুক ফেটে কান্না আসে তার। নিজেকে শক্ত করে নিয়ে সাহস করে আবার ইরফানকে জিজ্ঞেস করে, কি বললেন তিনি? ডিভোর্স ফাইল করেছে, যেতে হবে। ডিভোর্সের কথা শুনে অনেকটাই অবাক হয় সে। এত সহজে ডিভোর্স দিয়ে দেওয়া যায়? আপনি যাবেন? তো যেতে তো হবে। এসবের কি খুব প্রয়োজন? কোন সবের? এই যে ডিভোর্স। আপনারা তো একে অপরকে ভালোবাসতেন, তাহলে এইসব কেন? ভালোবাসাটাই যেখানে নেই সেখানে সম্পর্ক রেখে লাভ কি? আমি বলি কি, আপনি রবি আপুর সাথে বসে কথা বলে নিন, তাহলে সব ঠিক হয়েও যেতে পারে। বেলির কথা শুনে এবার ইরফান আরও রেগে যায়। চেঁচিয়ে এক ধমক দেয় সে বেলিকে। টেনে এক থাপ্পড় মারবো তোমাকে আমি। চিনো তুমি আমাকে? অতীত ভুলে গেছো নাকি তুমি? নাকি আবারও মনে করিয়ে দিতে হবে? ইরফানের এমন ধমকে বেলির আত্মাটা কেঁপে ওঠে। জনদরদি হয়েছ নাকি? সতীন বিদায় হলে অন্যরা খুশি হয়, আর তোমার দেখি কলিজা পুড়ে যাচ্ছে। কার সাথে বসে কথা বলবো আমি? হ্যাঁ, কার সাথে? যার জন্য তোমার কলিজা পড়ে সে তোমাকে নিচে নামানোর কোনো সুযোগই হাতছাড়া করে না। এটা কি তুমি জানো? সময় জিনিসটা বড্ড বেশি স্বার্থপর। নিজের মন মতোই ঘুরছে সে। কাল অবধি যে আমি রুবির জায়গায় ছিলাম, আর আজ আমার জায়গায় রুবি দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের লীলা খেলা কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝে না। ভালোবেসে কী লাভ হলো? রুবি যখন মানুষটাকেই আর নিজের করে রাখতে পারলেন না। মিনুকে দেখে বেশ খুশিই লাগছিল। মনে হচ্ছিল মিনু যেন এমন একটা দিনের জন্য অপেক্ষা করছিল। মিনু এই বাড়িতে আসে রুবি আসার ঠিক 1 মাস পর। ইরফানের একটা কাজের বুয়ার প্রয়োজন ছিল। যদিও তখন বেলিয়ে ছিল তার চোখে বুয়া, তবুও তখন রুবির কথায় আরও একটা বুয়ার প্রয়োজন আছে। তাই ইরফান কার সাথে যেন যোগাযোগ করে মিনুকে নিয়ে আসে। কিন্তু মিনু সেই প্রথম থেকে কেন জানি রুবিকে পছন্দ করতো না। তার কেন জানি বেলিকেই ভালো লাগতো। আর সব থেকে খারাপ লাগা যদি তার থেকে থাকে, তা ছিল ইরফানের বেলিকে মারধর করা। বেলিকে এরকম সময় দেখে মিনুও কাঁদত। কিছুক্ষণ চুপ থেকে মিনু আবারও বলতে থাকে, শয়তান এরা ঘরে আসছিল, ঘরে সারাদিন ঝগড়া লেগে থাকতো। শয়তান এরা এক ওয়াক্ত নামাজ তো পড়েই না, তার উপরে ভাইরে এইটা সেইটা কই আপনারে ফিরা খাইতো। খবিস মাতারি, যখন দেখছে ভাইয়ে আমার বেলি ভাবিরে ভালোবাসে, তখন ইহার জ্বলন শুরু। দেখছেন নি ভাবি, আমি কইছিলাম না? ভাবি আল্লাহ আছে একজন, শয়তানের বিচার এমনিই করে আল্লাহ। শয়তান এমনিই মরে, অহন মরুক, নাহলে জাহান নামে যাক, আমাগো কি। তারপর পরে ইরফান চলে আসে। বেলি সব সাজিয়ে আগে রেখে দিয়েছে। ইরফান শুধু বসবে আর খাওয়া শুরু করবে। বেলি এমনি সব কিছু ইরফানের হাতের কাছে এনে রাখবে, যাতে ইরফানের কোনো কিছু নেক্সট টার্ম চাইতে না হয়। এর জন্যই হয়তো খাওয়ার সময় ইরফানের বেলিকেই লাগে। বেলি, তুমিও বসে যাও। না, আপনি খেয়ে নেন। না, সমস্যা নাই, একসাথে বসেই খাই। আচ্ছা। ইরফানের কথাগুলো খুব সহজেই মেনে নেয় বেলি। কেন জানি হাজারো চেষ্টা করলেও বেলি ইরফানের দিক থেকে মুখ ফেরাতে পারে না। ইরফান ওই রকম মানুষ, যার কথা বলা, যার চালচলনে পাগল বেলি, যদিও সে মুখে কিছু স্বীকার করে না। বেলি যে ইরফানকে চোখে হারায় আর সে যে ইরফান বলতে অজ্ঞান, এটা ইরফানও ভালোভাবে বুঝতে পারে। তাই নিজেও তেমন কিছু বলে না। তবে সে রাতে রুবির সাথে জেদ করে বেলিকে বকে দিয়েছে ইরফান। সে নিজের বলা কথার জন্য খুব লজ্জিত। তার উপর কিছু শব্দ ব্যবহার করেছিল বেলির সামনে। তার মুখ থেকে সব থেকে বাজে শব্দটাই বেলির জন্য ছিল, যা হলো লাথিতে লাথিতে নিচে ফেলে দেবে। কিন্তু সে কি করত, তার মাথা কাজ করছিল না তখন। তার উপর বেলির এমন মানবদরদি কথা, যা তার একদম পছন্দ হয়নি, যার জন্যই মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। এখন খুব খারাপ লাগছে ইরফানের। তাই নিজ থেকেই সে রাতের টপিকটা তুলে ইরফান। বেলি, হ্যাঁ, রাগ করে আছো? না, একদম না। সে রাতের জন্য দুঃখিত বেলি। বাদ দিন, আসলে আমি
আপনি খুব চিন্তায় ছিলেন আর আমি বোকার মতো আবোল তাবোল বলে যাচ্ছিলাম। আপনার জায়গায় আমি থাকলেও এমনটাই হতো। ক্ষমা করে দাও প্লিজ। ছি, কি বলেন এইসব? এসব বলবেন না। ইরফান আর বেলি নাস্তা খাওয়ার সময় ইরফানের মোবাইলে ফোন আসে। অপরিচিত নাম্বার থেকে ফোন আসায় একটু দ্রুতই ফোনটা রিসিভ করে নেয় ইরফান। হ্যালো। হ্যালো ইরফান মাহমুদ। জি ইরফান মাহমুদ, কে বলছিলেন? আমি অ্যাডভোকেট রাশেদ বলছিলাম। জি, মিসেস রবি মাহমুদ ডিভোর্স ফাইল করেছেন। আপনি কি আমার চেম্বারে আসবেন নাকি আমি আপনার বাসায় পেপার পাঠাবো? বাসায় এই পেপার আসলে বেলি আবার ডিপ্রেশনে পড়ে যাবে। এসব ঝামেলা সে বেলির আশেপাশেও দেখতে চায় না আর। অন্যদিকে বেলি সামনে থাকায় ক্লিয়ারলি কথাও বলতে পারছে না, তাই বুদ্ধি করে ঘুরিয়ে কথা বলে দেয়। না না, আমিই আসবো আপনার চেম্বারে। আর ইউ শিওর মিস্টার মাহমুদ? ইয়া, আই এম শিওর। ওকে থ্যাঙ্কস। কখন আসতে হবে? বিকেল 4টায়। আচ্ছা, ধন্যবাদ। চেম্বারের কথা শুনে চোখ তুলে ইরফানের দিকে তাকায় বেলি। আপনি কি অসুস্থ? কই না তো। তাহলে যে বললে চেম্বারে যাবেন। হা হা, বোকা মেয়েকে নিয়ে কোথাও যাব আমি? এই বোকা চেম্বার কি শুধু ডক্টরই হয়? আমরা যারা বড় বড় পজিশনে থাকি তাদের যে ক্যাবিন থাকে তাকেও চেম্বার বলে। ও, বুঝলে এখন? হ্যাঁ, এক স্যার ফোন করেছিলেন, বিকেলে ওনার চেম্বারে যেতে হবে। ও, এইসব বলে কথা কাটিয়ে দেয় ইরফান। রুবি তাহলে তার কাছেই কথাই রেখেছে। সে তার মতোই করেছে, যা বলেছিল ঠিক তাই করেছে সে। অবশেষে ডিভোর্স ফাইল করেই দিয়েছে। বেলির নজর ইরফানের দিকে। কি যেন ভাবছিল ইরফান, তবে সাহস হয়নি কিছু জিজ্ঞেস করার। ইরফান আর তেমন বেশি কিছু বলেনি। ফোন রাখার কিছুক্ষণ পরই ইরফান বেরিয়ে যায়। বেলি আবার একা বাসায়। ইদানিং মন তার বড্ড বেশি ইরফান ইরফান করে। ইরফান চলে যাওয়ার পর বেলি চুপ করে সেখানেই বসে থাকে। হঠাৎ করেই ফোন বেজে ওঠে তার। ফোনটা হাতে নিয়েই দেখে ইরফানের নাম্বার। কি হলো? এই এইমাত্রই তো বের হলো। কিছু ভুলে গেছে নাকি? ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে কানের কাছে নেয় বেলি। হ্যালো বেলি। হ্যাঁ, তোমার রুমে যাও, গিয়ে জানালার পাশে দাঁড়াও। আচ্ছা। বেলি দৌড়ে নিজের রুমে যায় আর রুমের জানালার পাশে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে ইরফান মোবাইল কানে দিয়ে ওপরে তাকিয়ে আছে। আমার দিকে তাকাও একবার। ইরফান ইরফানের কথায় জানালা দিয়ে সে ইরফানের চোখের দিকে তাকায়। বলেন, কেন ফোন দিছি জানো? বলি। হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেকটা বেশিই ভালোবাসি। ইরফানের বলা কথাটুকু বেলির শরীরে কেমন যেন এক দোলা দিয়ে গেল। পুরো শরীর যেন মুহূর্তের মাঝেই ঠান্ডা হয়ে গেল। বেলির ঠোঁটের কোণে না চাইতেও মিষ্টি হাসি এসে গেছে তার। কি হলো বলো? কি বলবো? আমি যা বলেছি তার পরিপ্রেক্ষিতে যা বলার তাই বলো। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো হারাতে চাই না। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো মন পাগলের মতো আপনাকে চায়। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো আমি আপনার জন্য মরিয়া হয়ে যাই। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো আমি আপনার মাঝে বসত করতে চাই। এসব যদি ভালোবাসা হয় তাহলে বলবো, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি।